গভীর জঙ্গলের একটি গাছে টুনি নামে একটি পাখি থাকতো। আর টুনির গাছের সামনে ছিল একটি পায়রার বাসা। কিন্তু সেই পায়রা ছিল খুবই অলস প্রকৃতির। সে কোনো কাজ করতো না, সারাদিন শুয়ে বসে কাটাতো। আর যখন তার খিদে পেত তখন যার তার কাছ থেকে নানা বাহানায় খাবার চেয়ে খেত। আর অন্যদিকে টুনি ছিল খুবই পরিশ্রমী। তার ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই টুনি তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে জমিয়ে রাখত। একদিন টুনি ভাবল, আরে, আমার বাসা তো অনেক ছোট আর দুর্বল, কিন্তু সামনে তো বর্ষাকাল আসতে চলেছে। তাই আমি যদি বর্ষার আগে আমার ঘর মজবুত আর বড় না করি, তাহলে তো আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর আমার ছানাগুলো মারা যাবে বৃষ্টিতে। এমনভাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে টুনি খুবই পরিশ্রম করল। এবং 1 মাসের মধ্যে টুনি একটি সুন্দর মজবুত ঘর তৈরি করে ফেলল। আর এখন বর্ষায় ভিজে যাওয়ার কোনো চিন্তাই তার রইল না। আরে, আমি তো মজবুত ঘর তৈরি করে ফেলেছি, এখন আমার বর্ষাকালে আর ভেজার কোনো চিন্তা থাকলো না। আর অন্যদিকে অলস পায়রার বর্ষা মরশুমের জন্য কোনো চিন্তা ছিল না। সে তার বাসায় সারাদিন ঘুমিয়েই কাটাতো। একদিন টুনি পায়রার বাসায় আসলো আর বলল, পায়রা ভাই, তুমি এখনো বসে আছো? তোমার কি বর্ষাকাল নিয়ে কোনো চিন্তা নেই? বর্ষার মৌসুম তো প্রায় চলেই আসলো। আমি তো আমার মজবুত ঘর তৈরি করে ফেলেছি। তুমিও শক্ত করে ঘর তৈরি করে ফেলো বর্ষা আসার আগেই, তা না হলে তুমি কোথায় থাকবে? আরে টনি, তুমি তোমার নতুন ঘর তৈরি করেছো আর আমার কাছে এসে আমাকে হুকুম দিচ্ছ নতুন ঘর তৈরি করার জন্য? আর তোমার কথা মতো আমাকে কাজ করতে হবে নাকি? যখন বর্ষা আসবে তখন আমি আমার ব্যবস্থা করে নেব। তুমি এখন এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না। পায়রার এমন কথা শুনে টুনি উদাস হয়ে ঘরে চলে গেল। আমি তো পায়রা ভাইকে ভালোর জন্যই বলেছি, যাতে ও বর্ষায় কষ্ট না পায়, আর ও কিনা আমার উপর রেগে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আর ওইদিকে টুনির ডিম ফুটে 3টি ছানা হয়েছে। আর তার জন্য টুনি তো বিশাল খুশি। বর্ষাকাল চলে এসেছে আর আমার ছানাও হয়ে গিয়েছে, আর তার সাথে আমার মজবুত ঘর, তাই আমার আর কোনো চিন্তা নেই আজ। একদিন খুব জোরে ঝোড়ো হাওয়া বইতে লাগলো আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন টুনির কষ্ট সার্থক হয়েছে, তার ঘরে কোনো জল পড়ছে না। আর অন্যদিকে পায়রার বাসা জলে ভিজে নিচে পড়ে গিয়েছে। আর পায়রাও বর্ষার জলে ভিজে গেল। আরে, আমার বাসা তো বৃষ্টির জন্য পুরো ভিজে নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি কি করব? আমার তো খুব ঠান্ডা লাগছে। এখন আমি কোথায় যাব? এক কাজ করি, টুনির ঘর তো খুব মজবুত, আমি কিছুদিন ওর ওখানে গিয়ে থাকি। এই বলে পায়রা টুনির ঘরের দিকে চলে গেল আর ঘরের দরজায় কড়া নাড়তে লাগলো। কে ওখানে? আরে টুনি, আমি তোমার পায়রা ভাই, দয়া করে দরজাটা একটু খোলো। আমার বাসা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে আর আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও। টুনি তখন পায়রাকে তার ঘরে ঢুকতে দিল এবং একটু আগুনের ব্যবস্থা করলো, যাতে পায়রার শরীর একটু গরম হয়। পায়রা ভাই, যতক্ষণ বৃষ্টি না থামে তুমি আমার ঘরে থাকতে পারো। যখন বৃষ্টি থেমে যাবে তখন তুমি আর আমি মিলে তোমার জন্য একটি মজবুত ঘর তৈরি করব। এখন তুমি একটু বিশ্রাম করে নাও। পায়রা টুনির কথা শুনে খুবই নারাজ হয়ে গেল আর মনে মনে ভাবলো, আরে বাহ, টুনির ঘর তো দেখছি সত্যি অনেক সুন্দর ও মজবুত, আর টুনিও দেখছি খুবই ভালো। পায়রা টুনির জায়গায় শুয়ে পড়ল। এইভাবেই 3 দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল। চারদিক থেকে পাখির কিচিরমিচির শব্দ আসতে লাগলো। তখন টুনি পায়রাকে বলল, পায়রা ভাই, কিছু মনে করো না, এখন তো বৃষ্টি থেমে গিয়েছে, আর আমরা চাইলে তোমার জন্য মজবুত ঘর এখন বানাতে পারি। পায়রা খুবই অলস আর স্বার্থপর প্রকৃতির ছিল, তাই সে এমন কথা শুনে খুবই দুঃখিত হলো আর মনে মনে বলল, আরে, এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল। টুনির ঘরে কত আরামে থাকতাম, আর ও তো এখন আমাকে নতুন ঘর বানাতে বলছে। পায়রা তখন একটা বাহানা করলো আর বলল, আরে টুনি, বৃষ্টিতে ভেজার কারণে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি আর আমার মাথা খুব ব্যথা করছে, আমি আজ ঘর বানাতে পারবো না। আমাকে মাফ করে দিও পায়রা ভাই, আমি জানতাম না যে তুমি অসুস্থ। যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমরা দুজনে মিলে তোমার ঘর পুনরায় তৈরি করব। ও, টুনি তো দেখছি খুবই বোকা, আমি একে আমার জালে খুব সহজেই ফাঁসিয়ে নিয়েছি। পরের দিন সকালে টুনি আবার পায়রাকে বলল, পায়রা ভাই, আমি একটি জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাদের একটু দেখো। তুমি একদম ভেবো না টুনি, আমি তোমার ছানাদেরকে
খুব ভালোভাবে খেয়াল রাখবো। পায়রার কথা শুনে টুনি সেখান থেকে চলে গেল। আর পায়রা তখন আরামে ঘুমিয়ে পড়ল। টুনির ছানারা খেলা করছে, আর ছানাদের কিচিরমিচির শব্দে পায়রার ঘুমে ব্যাঘাত ঘটল। তখন পায়রা খুব রেগে গেল আর বলল, আরে তোমরা সবাই চুপ করে থাকতে পারো না? এত চিৎকার করে কেন চেঁচামেচি করছো? আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। আর তা না হলে আমি তোমাদের সবাইকে ঈগলের হাতে তুলে দেবো, এই বলে দিলাম। টুনির ছানারা খুব ভয় পেয়ে গেল পায়রার কথা শুনে। এদিকে টুনি পায়রার ঘর তৈরির সরঞ্জাম নিয়ে আসলো এবং এসে দেখলো তার ঘরে রাখা সমস্ত খাবার খেয়ে পায়রা সাবার করে দিয়েছে। তবুও টুনি পায়রাকে কিছুই বলল না আর পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন টুনি পায়রার ঘর তৈরি করে দিল আর পায়রাকে এসে বলল, পায়রা ভাই, একটু আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। টুনি তখন পায়রাকে তার নতুন ঘরের ওখানে নিয়ে আসলো। পায়রা ভাই, আমি তোমার নতুন ঘর তৈরি করে দিয়েছি, এখন তুমি তোমার ঘরেই আরামে থাকতে পারো। পায়রা টুনির একথা শুনে রাগে জ্বলে উঠল আর মনে মনে বলল, আরে এই ব্যাটা তো দেখছি খুবই চালাক, কিন্তু আমি এখানে এখন কিভাবে থাকবো? আমার তো টুনির ঘরে আরামে থাকার অভ্যাস হয়ে গিয়েছে। এদিকে টুনি পায়রার ওখান থেকে চলে গেল আর পায়রার নিজের বাসায় একদম আরাম মিলল না। ফলে সে টুনির ঘরের ওখানে গেল আর বলল, টুনি, আমার ঘরে সাপ এসেছে, তাই আমি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে তোমার এখানে চলে এসেছি। টুনি তখন পায়রার কথায় একদম বিশ্বাস করল না। এই পায়রার আমার ঘরে থাকার আর কাজ না করে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। টুনি তখন পায়রাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবল। পরের দিন পায়রা যখন টুনির ওখানে আসলো আর মিথ্যা বাহানা করলো, তখন টুনি বলল, পায়রা ভাই, আমার ছানারা খুবই অসুস্থ আর ওরা এখন ঘুমাচ্ছে, ঘরে শোয়ার জায়গাও নেই, তুমি অন্য কোথাও যাও, আমার ছানারা তোমার শব্দে বিরক্ত হয়ে যাচ্ছে। পায়রা টুনির এমন কথা শুনে তার নিজের বাসায় চলে আসলো আর বলল, এই টুনির আবার কি হলো? ও আমাকে ওর ঘরে থাকতে বারণ করলো। এখন আমি কি করি? আমার তো ভীষণ খিদে পেয়েছে, আমি কোথায় থেকে খাবার খাবো? পরের দিন সকালে পায়রা পুনরায় টুনির ঘরের সামনে এলো, কিন্তু টুনি কোনো না কোনো বাহানা বের করে তাকে সেখান থেকে বিদায় করে দিল। আর এইভাবে প্রায় অনেক দিন টুনি পায়রাকে তার ঘরে ঢুকতে দেয়নি। আর তার ফলে পায়রা খুবই চিন্তায় পড়ে গেল আর খিদের জ্বালায় অস্থির হয়ে গেল। তারপরে অবশেষে কোনো উপায় না দেখে পায়রা মেহনত করে খাবার খোঁজা শুরু করে দিল আর পেট ভরে খেলো। আর এদিকে টুনি পায়রার এই পরিবর্তন দেখে খুবই খুশি হলো। পায়রা পরিশ্রম করে টুনির মতো একটি মজবুত ঘরও তৈরি করে ফেলল আর তার জীবন আরামে কাটতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা এটাই শিখলাম যে পরিশ্রমের সাফল্যের মূল চাবিকাঠি